সকালে বাংলাদেশে আছি আমি নাদির রঞ্জন মিমি। জুলহা জুবাইর আপনাদের সাথে আছি। আমার হাতে বেশ কিছু জাতীয় দৈনিক রয়েছে। জাতীয় দৈনিকের মধ্যে প্রথমে আমি হাতে তুলে নিচ্ছি সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম পড়ে শোনাতে চাই। লাল কালিতে যেখানে বড় করে শিরোনাম হয়েছে, মিছিল সমাবেশ অবরোধ ঘেরাও কর্মসূচিতে জনকষ্ট চরমে, রাজধানী এখন দাবির শহর। প্রথম পাতায় জনসমুদ্রের একাংশের চিত্র দেখতে পাচ্ছি, যার নিচের ক্যাপশন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে রাজধানী শাহবাগে সড়ক অবরোধ করে নেতাকর্মীদের বিক্ষোভ। তার পাশেই সাক্ষাৎকার ছাপা হয়েছে, বক্স করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা, মানুষের আকাঙ্ক্ষা ধারণের সিগন্যাল জরুরি, বাজেট ভাবনা 2025-26। সেই সাথে প্রথম পাতার অপর শিরোনাম, সাম্য হত্যার বিচার দাবি, ফের শাহবাগ থানা ঘেরাও 48 ঘন্টার আলটিমেটাম। আজ নগর ভবন ব্লকেড, এশরাক সমর্থকদের মেয়রের দায়িত্ব দেওয়ার দাবি এবং প্রেস ক্লাবের সামনে চাকরিচ্যুত সেনা সদস্যদের বিক্ষোভ, চাকরিতে পুনর্বহাল সহ 4 দাবি। জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মাওসী ঘেরাও, পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। মূলত প্রথম পাতায় 1, 2, 3, 4 কলামে তারা 4টি আন্দোলনের কথা এখানে মিমি ছেপেছে, যেটা খুব স্বাভাবিকভাবে প্রত্যেকটি সড়ক পর্যন্ত এসে পৌঁছেছে বা জনজীবনে কোনো না কোনো রকম প্রভাব ফেলেছে। কোন আন্দোলনের গুরুত্ব কতখানি এই বিচার করার সক্ষমতা আমার নেই, তবে হ্যাঁ, দুঃখ প্রকাশ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যা নিয়ে। এই নিয়ে তার সহপাঠীরা এবং তার সংগঠন আন্দোলন করছে, নিশ্চয়ই এটার একটা যৌক্তিক ভূমিকা রয়েছে। এবং একই সাথে এই যে ধারাবাহিক যে আন্দোলনগুলো, নিশ্চয়ই তার যৌক্তিকতা তারা ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু আমাদের সাধারণ মানুষের জীবনে যে প্রভাব পড়ছে, আমরা আসলে কার কাছে যে ব্যাখ্যা চাইব? আমাদের কি হবে? সড়কে আমাদের যাদের পথ চলতে হয়, যাদের প্রতিদিনকার জীবনের হিসাব প্রতিদিনই মিলাতে হয়, তাদের আসলে কি হবে? এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে? প্রথম পাতার অপর শিরোনাম, কূটনৈতিক তৎপরতায় সমাধানের তাগিদ, স্থলবন্দরে ভারতের নিষেধাজ্ঞা। 2023-24 অর্থ বছরে ভারতে বাংলাদেশ রপ্তানি করছে $157 কোটি, পক্ষান্তরে আলোচ্য সময়ে আমদানি করেছে $900 কোটি। তারপর সেই শিরোনামে, শেখ হাসিনার সম্পদ বিবরণী যাচাই করবে দুদক এবং দুদকের সাবেক 3 চেয়ারম্যানের নামে মামলা। এবং জিকে শামীমের চেয়ে ধূর্ত ইউনুস ব্রাদার্স 8 মাসে পেয়েছে $836 কোটি টাকার কাজ। শেষ পাতায় চোখ রাখতে চাই, শেষ পাতায় লাল কালির শিরোনাম, ব্রিফিংয়ে ওয়াহিদুদ্দিন মাহমুদ 2,30,000 কোটি টাকার এডিপি অনুমোদন। এবং শেষ পাতার প্রথম কলামের শিরোনাম, বিমানবন্দর থেকে নায়িকা নুসরাত ফারিয়া আটক। তার নিচে শিরোনাম হয়েছে, এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ, অর্থ উপদেষ্টার সঙ্গে কর ও কাস্টমস ক্যাডারদের বৈঠক আজ। এবং স্থানীয় সরকার বিভাগের বিজ্ঞপ্তি, জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন না করার আহ্বান। তার পাশেই শিরোনাম দেখতে পাচ্ছি, বিচারককে হেনস্থা, 4 আইনজীবীকে শোকজ এবং ব্যাংক খাতের খেলাপি ঋণ দ্রুত সমাধানের পথ নেই, তবে নিয়ন্ত্রণ সম্ভব। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফরিদপুর 2 আসনের চিত্র এখানে ছাপা হয়েছে, যেখানে বিএনপির শ্যামা ওবায়দ এবং জামায়াতের সোহরাব। গণভোটের মাধ্যমে জুলাই সনদ চূড়ান্তের প্রস্তাব, জামায়াতের ঐক্যমত্য কমিশনের সঙ্গে আজ বৈঠক। এবং 10 মেগা প্রকল্পে কমছে 6,423 কোটি টাকা আগামী অর্থ বছরে উন্নয়ন বরাদ্দ। এবং জুলাই যোদ্ধা হিসেবে অনুদান পেলেন যুবলীগ নেতা। এটা যুগান্তরের শেষ পাতা, মানে 16 পাতার শেষ কলামে ছাপা হয়েছে। এবং নির্বাচন বিলম্বিত হলে অস্থিরতা বাড়বে, আমির খসরু মাহমুদ চৌধুরী বরাতে এটি ছাপা হয়েছে। বরখাস্ত সেনা সদস্যদের বিক্ষোভ প্রসঙ্গে আইএসপিআর এর বক্তব্য। এবং শেষ পাতায় বক্স করে ছাপা হয়েছে, অযত্নে ধুঁকছে পল্লী কবি জসিমউদ্দিন জাদুঘর। এই ছিল আমার কাছে যুগান্তরের প্রথম এবং শেষ পাতার। একটু সম্পাদকীয় পাতায় চোখ রাখতে চাই। মিমি প্রতিদিন যুগান্তর চমৎকারভাবে সম্পাদকীয়তে কিছু বিষয় ছাপেন। এখানে বাইফোকাল লেন্সে একেএম শামসুদ্দিন লিখছেন, গায়ের জ্বালা মেটাতে গিয়ে ভারত যেভাবে ধরা খেলো। বিস্তারিত পড়ে দেখতে পারেন আপনাদের যাদের আগ্রহ রয়েছে। তার নিচেই অপর সম্পাদকীয়তে লেখা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত রকুনউদ্দিন লিখছেন, সাহসী সন্তানদের সম্মান ও নিরাপত্তা দিতে হবে। এটা বিস্তারিত পড়ে দেখতে চাই, বিস্তারিত পড়াটা জরুরি। ঝুঁকির মুখে ইসির তথ্য ভান্ডার, এমনটাও দেখছি। এবং নাকোবার 77 বছর পর আঘা আগিল লিখছেন, বিস্তারিত পড়তে পারেন। এবং বাতায়ন পাতায় ছাপা হয়েছে জিয়া আহমেদের লেখা, এই অঞ্চলে অস্থিরতা এবং আমাদের করণীয়। মূলত সাম্প্রতিক অস্থিরতা নিয়ে ছাপা হয়েছে। এবং ইতিহাসের পাতা থেকে আজকের এই দিনটির প্রভাব বা গুরুত্বটা একটু আপনাদের মনে করিয়ে দিতে চাই। 1635 সালে স্পেনের বিরুদ্ধে ফ্রান্সের যুদ্ধ ঘোষণা হয় আজকের এই দিনে। এবং 1930 সালে দক্ষিণ আফ্রিকা শ্বেতাঙ্গ মহিলাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়। 1997 সালে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভয়ানক ঘূর্ণিঝড় 3.5 শতাধিক প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে আজকের দিনে। এবং 1762-তে জার্মান দার্শনিক ইয়োহান গাডবিল আজকের দিনেই জন্মগ্রহণ করেন। এবং 1890-এ ভিয়েতনামে কমিউনিস্ট বিপ্লবী নেতা হো চি মিন
1890 সালের আজকের এই দিনে আলোচিত বিশ্ব আলোচিত নেতাদের মধ্যে অন্যতম কমিউনিস্ট নেতা বিপ্লবী নেতা হো চি মিন আজকের এই দিনে জন্মগ্রহণ করেন এবং 1970-এর অভিধানকার লেখক ও চিন্তাবিদ কাজী আব্দুল ওয়াদুদ ইন্তেকাল করেন। 2022 সালে প্রয়াত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী আজকে ইন্তেকাল করেন। এই ছিল ইতিহাসের পাতা থেকে আজকের এই দিন। ধন্যবাদ জুবাইর, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। আমার কাছে আছে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা। আন্দোলনের শহর ঢাকা, লাল কালি এবং কালির মিশেলে শিরোনামটি লেখা হয়েছে এবং সেখানে উল্লেখ করা আছে ঘন্টার পর ঘন্টা অবরোধ, ব্লকেড, সমাবেশ ও ঘেরাওয়ার মতো কর্মসূচি হচ্ছে ঢাকায়। এবং গতকাল রবিবার একই দিনে ভিন্ন দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় পৃথক স্থানে 6টি আন্দোলন হয়েছে। সেখানে একটি ছবিও সংযুক্ত করা আছে। এর আলাদা আরেকটি শিরোনাম এসেছে, চাকরি ফিরে পেতে প্রেস ক্লাবে বিক্ষোভ সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুতদের। চাকরি ফিরে পাওয়া সহ 4 দফা দাবিতে গতকাল প্রেস ক্লাবের সামনে যে বিক্ষোভ করেন সশস্ত্র বাহিনীরা, তারই একটি ছবি এখানে সংযুক্ত করে দেওয়া হয়েছে। সেই সাথে আছে সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ ব্লকের থানা ঘেরাও, জড়িতদের গ্রেফতারে 48 ঘন্টার আলটিমেটাম শিক্ষকদের, মামলা ডিবিতে। চতুর্থ দিনেও নগর ভবনে তালা, আজ থেকে ব্লকেড কর্মসূচি। ইশরাককে শপথ পড়ানোর ইস্যুতে উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি। কিছু অনভিপ্রেত আচরণ সুশৃঙ্খল বাহিনীর ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করেছে, এমনটা এসেছে আইএসপিআর এর তরফ থেকে। সেই সাথে মোহাম্মদপুরে অপরাধের নেপথ্যে, এই শিরোনামে একটু যদি আপনাদেরকে পড়ে জানাতে চাই, গত বছরের 5 আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই শান্ত মোহাম্মদপুর অশান্ত হয়ে উঠেছে। কেন হঠাৎ করে মোহাম্মদপুর অপরাধ জোনে পরিণত হলো? এত অভিযান, 5 শতাধিক অপরাধী গ্রেফতারের পরও কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা? সংশ্লিষ্টরা বলছেন মোহাম্মদপুর ক্রাইম হাব হওয়ার অন্যতম কারণ হলো জেনেভা ক্যাম্প। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র চলে যায় জেনেভা ক্যাম্প কেন্দ্রিক অপরাধীদের কাছে। অস্ত্র পাওয়ার পর তারা নিজেদের আধিপত্য বিস্তার করতে চুরি, ছিনতাই ও খুনের মতো নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এর সঙ্গে আছে কিশোর গ্যাং, পেশাদার সন্ত্রাসীদের কারামুক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে চাঁদাবাজদের আইনের আওতায় না আনা। যারা আরও একটু জানতে চান এই বিষয়ে বিস্তারিত, তারা পড়ে নিতে পারেন পুরোটা। সেই সাথে আছে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট চায় জামায়াত। দেশে 3 মাসে বেকার বেড়েছে 60,000। নীলকালিতে যেই বিষয়টি উল্লেখ করা আছে পরিসংখ্যান ব্যুরোর হিসাবে বেকার 26,10,000। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্বর্ণলুটে 4 পুলিশ জড়িত, তদন্ত কর্মকর্তার তরফ থেকে এমনটি জানানো হয়েছে। 3 জন আটক, সেই বিষয়টিও জানানো হয়েছে। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের প্রথম পাতা থেকে। আমার কাছে বণিক বার্তা আছে, দেশ রূপান্তর আছে। বণিক বার্তার শিরোনামগুলো আগে একটু পড়ে শোনাতে চাই। প্রথম পাতার মূল শিরোনাম, বাণিজ্য ঘিরে পাল্টাপাল্টি অবস্থানে বাংলাদেশ ভারত। এখানে একটি সমীক্ষা তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে, যেটা 2024-এর এপ্রিল ফেব্রুয়ারিতে বাংলাদেশের রফতানি এবং আমদানির যেই চিত্র, সেই চিত্রটি। তার পাশে শিরোনাম দেখতে পাচ্ছি, বাণিজ্য উপদেষ্টার প্রত্যাশা ভারত বাংলাদেশের ব্যবসা চলমান থাকবে। এবং সেই সাথে প্রথম পাতা অপর শিরোনাম, 2,30,000 কোটি টাকার এডিপি অনুমোদন, জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা অনুষ্ঠিত, সর্বোচ্চ বরাদ্দ পরিবহন এবং যোগাযোগ খাতে। তার পাশেই নিচে দেখতে পাচ্ছি, বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়া ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ। বিমানবন্দর গ্রেফতার নুসরাত ফারিয়া, ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ। এবং বিদ্যুৎ কেনায় সরকারি কেন্দ্রে ব্যয় কমলো, বাড়ছে আইপিপিতে 2024-25 অর্থবছরে সংশোধিত বাজেট। শেষ পাতায় চোখ রাখতে চাই। শেষ পাতার শিরোনাম, নীতিমালা ও সমীক্ষা ছাড়াই রাজধানীর জনাকীর্ণ এলাকায় গড়ে উঠছে সুরম্য অট্টালিকা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন। ঢাকা নারিতা রুটে ফ্লাইট বন্ধ করছে বিমান। ঢাকা থেকে জাপানের নারিতায় ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এমন এখানে খবর ছাপা হয়েছে। এবং নির্বাচনের জন্য কেন ডিসেম্বর পর্যন্ত যেতে হবে, আমির খসরুর বরাতে এটি ছাপা হয়েছে। পর্যটন অবকাঠামো বাড়লেও কক্সবাজারে উপেক্ষিত স্বাস্থ্যসেবা, দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মাসুদের বিরুদ্ধে মামলার আবেদন। এবং চাকরি ফিরে পেতে সশস্ত্র বাহিনী চাকরিচ্যুতদের বিক্ষোভ, এটাও কিন্তু দেখতে পাচ্ছি বণিক বার্তার শেষ পাতায়। প্রায় প্রত্যেকটি জাতীয় দৈনিকেই সশস্ত্র বাহিনীর যারা চাকরিচ্যুত তাদের আন্দোলনের খবরটি মাথায় এসেছে। এইটা নিয়ে খুব স্পর্শকাতর একটি বিষয়। স্পর্শকাতর বিষয় এই জন্য, কারণ বাংলাদেশের যে কোনো সংকটে, যে কোনো সম্ভাবনায় আমরা
বাংলাদেশ সেনাবাহিনীর দিকে তাকিয়ে থাকি। সেনাবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তারা আলোচনার মাধ্যমে একটা সমাধানে যাবেন, এটাই আমরা প্রত্যাশা করি। কারণ সবচেয়ে সুশৃঙ্খল বাহিনী, এই বাহিনীর উপর আমাদের সার্বভৌমত্ব, এই বাহিনীর উপর আমাদের স্বকীয়তা, মর্যাদা, গর্ব, গরিমা সকল কিছু নির্ভর করে। তাদের যখন তাদের দাবি আদায় রাজপথে নামতে দেখতে হয়, এটা আমাদের জন্য দুঃখজনক এবং এটা কোনো না কোনোভাবে ব্যথিত করে। সেনা পরিবারের যারাই রয়েছেন তাদের প্রতি সমবেদনা, এবং যারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন সময়ে সমবেদনা। তবে এখনো বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনীর বিবেক উবে যায়নি। সেনাবাহিনীর বিবেক এখনো যে কোনো বাহিনীর বিবেক চেয়ে আরো অনেক বেশি দৃঢ় এবং অনেক বেশি স্বচ্ছ। তারা একটা চমৎকার সমাধানের দিকে এগোবেন, কারণ এমন পরিস্থিতি আমাদের কারোই কাম্য নয়। এইভাবে চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের বিপরীতে চাকরিরত সেনা কর্মকর্তাদের দাঁড় করিয়ে দেয়া হবে, এমন বাস্তবতা বাংলাদেশ কখনো প্রত্যাশা করে না, কখনো প্রত্যাশা করতে চায় না। কারণ সবার মিশেলে আমরা একটা চমৎকার সমাধানের দিকে এগোতে চাই। কারণ যারা চাকরিচ্যুত হয়েছে তারাও একটি বাহিনী, ওয়ান্স ইউ আর এ সোলজার ইউ আর অলওয়েজ এ সোলজার, এটা সবার মাথায় রাখা উচিত। কাউকে কারো বিপক্ষে বা প্রতিপক্ষ বানানোর কোনো মানে এখানে কিন্তু নেই। এই তো আমার কাছে এখন আছে দৈনিক কালবেলায় একটা দারুণ খবর আসলে আপনাদেরকে জানাতে চাই। আধুনিকতার দিকে আমরা আগাচ্ছি, সেই সম্পর্কিত একটি শিরোনামে পড়ছি। ক্যাশলেস লেনদেন গুরুত্ব বাড়ছে ই মানির। আরও যেই বিষয়গুলোতে ফোকাস করা হয়েছে, 6 বছরে দেশে এমএফএস প্রতিষ্ঠানগুলোর লেনদেন বেড়েছে 454%, ই কমার্স ও ই ব্যাংকিংয়ে লেনদেন বেড়েছে 1103%, ইন্টারনেট ব্যাংকিংয়ে, এবং সেই সাথে লেনদেন বেড়েছে 3357%। কার্ড ব্যবহার করে লেনদেন বেড়েছে 348%। 5 বছরে দেশে ক্রেডিট কার্ডের সংখ্যা বেড়েছে প্রায় 75%। সেই সাথে আছে ব্যবহৃত কার্ডের মধ্যে ডেবিট কার্ড, সেটার সংখ্যা তুলে দেওয়া আছে, এবং সেই সাথে ক্রেডিট কার্ড, প্রিপেইড কার্ড। আরও যারা এখানে বিস্তারিত জানতে চাচ্ছেন বা আগ্রহী জানতে, তারা পড়ে দেখতে পারেন পুরোটা। সেই সাথে যেভাবে আমানত প্রবৃদ্ধিতে দেশসেরা ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ নেটওয়ার্ক, পড়ে দেখতে পারেন। এবং আমি একটু শেষ পাতা থেকে জানাতে চাচ্ছি। শেষ পাতায় ঈদ উৎসবে সাশ্রয় স্বাচ্ছন্দ্যে কেনাকাটা, বিকাশ পেমেন্টে, বিকাশের একটি আচ্ছা, আমি একটু যদি ভুল না করি বিশেষ সংখ্যা থেকে পড়ছিলাম শেষ পাতায়। কালবেলার মূল পাতায় যদি চোখ রাখি, মূল পাতার শিরোনামে আলোচনায় চট্টগ্রাম বন্দর, এবং সেই সাথে ঐকমত্য কমিশনের ডক্টর তাহের, নির্বাচনের সুস্পষ্ট টাইমলাইন না থাকায় অস্থিরতা দেখা দিয়েছে। নির্বাচন আদায়ে ধীরে ধীরে কঠোর হচ্ছে বিএনপি, প্রতিবাদ মুখর বাম ডান সহ সব রাজনৈতিক দল। প্রধান উপদেষ্টা ফ্রান্স স্পেন সফরে যাচ্ছেন না। বিনিয়োগকারীদের কফিন মিছিল, এবং সেই সাথে হাসিনার অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু দুদকের। দেশে বেকার বেড়েছে 1,60,000। ভারতের বিধিনিষেধে যে প্রভাব পড়তে পারে। ঢাকার 7 থানায় গ্রেপ্তার কম, জামিন বেশি। বিমানবন্দর থেকে গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়া, গতকাল যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনার ঝড় দেখছি আমরা। কাছে দৈনিক রূপান্তরের একটি সংখ্যা আছে, 1-2টি শিরোনাম পড়ে আমরা একটা বিরতিতে যাব। শিরোনামগুলো পড়ছি। লালকানিতে স্পর্শকাতর প্রকল্পে ছেলে খেলা, নির্মাণ ঝুঁকিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, দাবি দেওয়া নিয়ে কর্মী অসন্তোষ, কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ, এবং নগর ভবনে 70 তালা, শপথ হলে 42 দিনের মেয়র। সেই সাথে হাসিনার অবৈধ সম্পদের খোঁজে দুদক, এবং সাম্য হত্যা মামলা ডিবিতে শাহবাগে অবরোধ। এই ছিল দেশ রূপান্তরের প্রথম পাতা। প্রত্যেকটি জাতীয় দৈনিক কম বেশি একই রকমই শিরোনাম করেছে। আসন্ন বাজেট প্রসঙ্গে তাদের ভাবনাটা এবং বিশেষজ্ঞ ভাবনা তারা এখানে ছাপবার চেষ্টা করেছেন, এবং বিশিষ্টজনদের কাছ থেকে অভিপ্রায় ছাপা হয়েছে যে বাজেটটা আসলে কেমন হওয়া উচিত, যেটা খুব স্বাভাবিকভাবে তবে মেগা প্রকল্পের যে দুর্নীতি যেহেতু এবার করবার কোনো সুযোগ নেই বা হবে না দৃঢ়চিত্তে বিশ্বাস করি, তাতে করে খুব স্বাভাবিকভাবে বাজেটে যে ব্যয় বরাদ্দ হয়েছে নিশ্চয়ই তা যথাযথভাবে কাজে লাগবে। যোগাযোগ এবং যেই ক্ষেত্রের দিকেই মনোনিবেশ করা হচ্ছে তাতে জনজীবনের স্পষ্টত প্রভাব পড়বে, এটাই প্রত্যাশা। একদম।